একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ইতোমধ্যে জানতে পেরেছো যে তোমরা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। আর তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস 2022-এ অর্থনীতি প্রথম পত্র ও অর্থনীতি দ্বিতীয় পত্রের মধ্যে অন্তর্ভুক্ত অধ্যায়গুলো হচ্ছে, অর্থনীতি প্রথম পত্র থেকে আছে 6টি অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়। আর অর্থনীতি দ্বিতীয় পত্রের মধ্যেও আছে 6টি অধ্যায়। অধ্যায়গুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে তোমরা যে অনলাইন ক্লাসগুলো পেয়েছো সেই ক্লাসগুলো ভালোভাবে করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো যে তোমাদের যে অনলাইন ক্লাসগুলো হয়েছে তার উপরে ভিত্তি করে আগামী 5 জুন থেকে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন 3 অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত অধ্যায়গুলোর মধ্যে থেকে অর্থনীতি প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই 6টি অধ্যায়ের উপরে যে অনলাইন ক্লাসগুলো হয়েছে, মানে অর্থনীতি প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, আর অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই 6টি অধ্যায়ের উপরে যে 6টি অধ্যায়ের উপরে যে অনলাইন ক্লাসগুলো হয়েছে, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই খুব মনোযোগ দিয়ে করবে। আমি এখন এই 6টি অধ্যায় থেকে তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন এবং আরও কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, প্রথমে আমরা অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান থেকে কিছু টপিকসের উপরে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বোঝায়। অর্থনীতিতে আমরা জানি মানব জীবনে অভাব অসীম, কিন্তু সেই অসীম অভাবের তুলনায় সম্পদের পরিমাণ স্বল্প। আর এই যে অসীম অভাবের তুলনায় প্রকৃতিতে সম্পদের যে স্বল্পতা, তাকে অর্থনীতিতে বলে দুষ্প্রাপ্যতা বা স্কেয়ারসিটি। তাহলে আর নির্বাচন সমস্যা বলতে কি বোঝায় শিক্ষার্থীরা? আমরা পূর্বে জেনেছি মানব জীবনে অভাব অসীম, কিন্তু সবগুলো অভাব সমান গুরুত্বপূর্ণ নয়। তাই অভাবের গুরুত্ব অনুসারে সবচেয়ে প্রয়োজনীয় অভাবটিকে বাছাই করার নামই হচ্ছে অর্থনীতিতে নির্বাচন। আশা করছি তোমরা দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বোঝায় বিষয় দুটি বুঝতে পেরেছ। এবার আমরা জানবো ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স কি। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো শব্দটি একটি গ্রিক শব্দ মিক্রোস থেকে এসেছে। মিক্রোস শব্দের অর্থ ভেরি স্মল বা অতি ক্ষুদ্র। অর্থনীতির যে শাখায় অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অর্থাৎ অর্থনীতির যে শাখা অর্থনীতির প্রতিটি এককের আচরণ ক্ষুদ্রভাবে বা পৃথকভাবে বিশ্লেষণ করে তাকে অর্থনীতিতে ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন আমরা বলতে পারি একজন ব্যক্তির ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান, তারপরে ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ভোগ, ব্যক্তিগত বিনিয়োগ, এগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। আর সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স কি? ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির ঠিক বিপরীত শাখা। অর্থনীতির যে শাখা অর্থনীতির আওতাভুক্ত কোনো বিষয়কে সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। যেমন সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, জাতীয় আয়, সামগ্রিক ভোগ ইত্যাদি হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। এবার আমরা জানবো ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে। শিক্ষার্থীরা দেখো, যে অর্থব্যবস্থায় সমাজের প্রধান অর্থনৈতিক কার্যক্রম যেমন উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের ক্ষেত্রে ইসলামী নিয়ম কানুন তথা কুরআন ও সুন্নাহ ভিত্তিক নিয়ম কানুনের প্রয়োগ বিদ্যমান তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। এবার আমরা জানবো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা ক্যাপিটালিস্টিক ইকোনমি বলতে কি বোঝায়। যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা ও ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান থাকে
শিক্ষার্থীরা খুব ভালোভাবে খেয়াল করো, যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান থাকে, অর্থাৎ যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। আমরা পূর্বে এই অধ্যায়ের উপরে যে অনলাইন ক্লাসটি পেয়েছি শিক্ষার্থীরা, সেখানে অর্থনৈতিক ব্যবস্থার যে আমরা ক্লাসটি পেয়েছি, সেখানে অর্থব্যবস্থা সম্পর্কে আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই এই ক্লাসটি খুব ভালোভাবে করবে। তোমরা বাসায় পড়ে নিবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এবার আমরা দেখব সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক বা পরিকল্পিত অর্থব্যবস্থা বলতে কি বোঝায়। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক আর্থসামাজিক বা রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণসমূহের ব্যক্তিগত মালিকানা নেই। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণের কোনো ব্যক্তিগত মালিকানা নেই। সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা থাকে। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ ও উৎপাদন উপকরণের উপরে রাষ্ট্রীয় মালিকানা থাকে, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এই ধরনের অর্থব্যবস্থায় মুনাফা অর্জন নয়, বরং সামাজিক কল্যাণ নিশ্চিত করতেই যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তাহলে আমরা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে আমরা জানলাম শিক্ষার্থীরা। তোমরা বাসায় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখে নিবা। আর এই অধ্যায় থেকে যে প্রশ্নটি বলবো তা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য। এখন আমরা এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যাকে সংক্ষেপে বলে পিপিসি, সম্পর্কে আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? আমরা পূর্বে এই উৎপাদন সম্ভাবনা রেখার উপর আমরা একটা অনলাইন ক্লাস পেয়েছি, সেখানে বিস্তৃতভাবে আলোচনা করেছে শিক্ষার্থীরা। এখন আমি তোমাদের জন্য একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যা কোনো সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাকে অর্জনযোগ্যতার সীমানা রেখাও বলা হয়। তাহলে দুটি উৎপাদনযোগ্য দ্রব্যের উৎপাদনের সমাজের চলতি সম্পদ এবং প্রযুক্তি সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণই প্রকাশ করে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করে শিক্ষার্থীরা। দেখো শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড 2017-তে উৎপাদন সম্ভাবনা রেখা এই টপিকসটি থেকে একটি প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটি নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। দেখো, একটি উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া আছে, এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য এবং সংমিশ্রণ। দেখো, এক্স দ্রব্যের উৎপাদন যখন 0 তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 30 একক, সংমিশ্রণ বিন্দু এ। এক্স দ্রব্যের উৎপাদন যখন 20 তখন ওয়াই দ্রব্যের উৎপাদনও 20, সংমিশ্রণ বিন্দু হচ্ছে বি। এক্স দ্রব্যের উৎপাদন যখন 30 তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 0, সংমিশ্রণ বিন্দু হচ্ছে সি। এখন দুটি প্রশ্ন আমরা এখানে দেখা আছে। উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, প্রথম প্রশ্ন। প্রথমে আমরা এই প্রশ্নটি যদি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি শিক্ষার্থীরা, দেখো তাহলে এই উৎপাদন সম্ভাবনা সূচি থেকে কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। দেখো, চিত্রে ভূমি অক্ষে, এই চিত্রের নাম যদি আমরা দেখি ক চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত। আমরা 10, 20, 30 আবার লম্ব অক্ষে 10, 20, 30 10 ঘর ব্যবধানে কেটে নিলাম। দেখো, এক্স দ্রব্যের উৎপাদন যখন 0 তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 30। তাহলে আমরা এখানে একটা বিন্দু পাবো, এ বিন্দু, যা সংমিশ্রণ সূচিতে দেওয়া আছে। এক্স দ্রব্যের উৎপাদন যখন 20 তখন ওয়াই দ্রব্যের উৎপাদনও 20। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন যখন 20, ওয়াই দ্রব্যের উৎপাদন 20। ঠিক এখানে একটা সংমিশ্রণ বিন্দু পাবো, বিন্দুটির নাম দিলাম আমরা বি বিন্দু। এক্স দ্রব্যের উৎপাদন যখন 30 তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 0। তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন যখন 0, এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 30। এখানে আমরা একটা বিন্দু পাবো, সংমিশ্রণ বিন্দু সি বিন্দু। এখন এই এ, বি এবং সি বিন্দু দুটি যোগ করে আমরা এ বি সি উৎপাদন সম্ভাবনা রেখা পেয়ে গেলাম। এ বি সি উৎপাদন সম্ভাবনা রেখা পেয়ে গেলাম। 2 নম্বরে দেখো প্রশ্নে আছে যে এক্স ইজ ইকুয়াল টু 10 একক এবং ওয়াই ইকুয়াল টু 10 একক এবং এক্স ইকুয়াল টু 40 একক, ওয়াই ইজ ইকুয়াল টু 20 একক। এই সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথমে পূর্বের ন্যায় উৎপাদন সম্ভাবনা রেখা তো আমরা প্রথম পেয়েছি, সেই উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা আবারও আঁকবো।
আবার রাখবো, একে এই দুটি সংমিশ্রণ আমরা দেখব। তাহলে এক্স যখন 10 তখন ওয়াই 10, ঠিক এখানে একটা আমরা সংমিশ্রণ বিন্দু পেলাম, বিন্দুটার নাম দিলাম আমরা এইচ বিন্দু। আবার এক্স যখন 40, ওয়াই তখন হচ্ছে 20, তাহলে 20 এককের সাথে 40 একক মিলিয়ে নেব আমরা, ঠিক এখানে একটি সংমিশ্রণ বিন্দু পাবো, সংমিশ্রণ বিন্দুটির নাম দিলাম আমরা জি বিন্দু। দেখো শিক্ষার্থীরা, যখন এক্স সমান 10 এবং ওয়াই সমান 10 একক উৎপাদন করা হয়, তখন সংমিশ্রণ বিন্দু এইচ বিন্দু, যা উৎপাদন সম্ভাবনা রেখার অনেক নিচে অবস্থান করে, তাহলে এই সংমিশ্রণ উৎপাদন করলে সম্পদের দক্ষ ব্যবহার হবে না। আর যদি এক্স 40 একক এবং ওয়াই 20 একক উৎপাদন করা হয়, তাহলে সংমিশ্রণ বিন্দুটি হয় জি বিন্দু, যা আমাদের সম্পদের সীমাবদ্ধতা রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের অঞ্চলে অবস্থান করছে, যে পরিমাণ সম্পদ সমাজে নেই। তাহলে এইচ এবং জি উভয় সংমিশ্রণে উৎপাদন করা আচরণটা কি হবে না, যৌক্তিক হবে না, কারণ এস বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার হয় না, আর জি বিন্দুতে যে পরিমাণ উৎপাদন করা হয় সে পরিমাণ সম্পদ সমাজে নেই। এবার আমরা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ থেকে কিছু টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব উপযোগ কি। দ্রব্য বা সেবার বিশেষ গুণকে বোঝায়। উপযোগ বলতে কি, দ্রব্য ও সেবার বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। যেমন আমি এই কলম দিয়ে লিখছি, যা আমার লিখার অভাব পূরণ করছে। এই যে লিখার অভাবটা এই কলমের মাধ্যমে পূরণ হচ্ছে, এই যে গুণটা, এটাই হচ্ছে এই কলমের উপযোগ। মোট উপযোগ, কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। প্রান্তিক উপযোগ কি? প্রান্তিক উপযোগ হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ভোগ অতিরিক্ত এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। শিক্ষার্থীরা দেখো, কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ভোগ অতিরিক্ত এক একক বৃদ্ধির ফলে যে মোট উপযোগের যে পরিবর্তনটা হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। তারপর একটা প্রশ্ন আমরা দেখব, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। শিক্ষার্থীরা, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যার জন্য আমরা এখানে একটি তালিকা নিয়েছি। দেখো, তালিকার প্রথম কলমে আছে কমলার ভোগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম একক পর্যন্ত কমলার ভোগ নিয়েছি। মোট উপযোগ 10, 18, 24, 28, 30, 30, 28। এখন এই কলম থেকে আমরা কিভাবে এই মোট উপযোগ থেকে কিভাবে আমরা প্রান্তিক উপযোগ নির্ণয় করব। দেখো, প্রথম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ 10, তখন প্রান্তিকও 10 হবে। দ্বিতীয় একক কমলা ভোগের ক্ষেত্রে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে হয়েছে 18, তাহলে প্রান্তিক উপযোগ কত হবে? 18 থেকে মানে মোট উপযোগের কত পরিবর্তন হলো? 18 থেকে যদি আমরা 10 বিয়োগ দিই 8। অনুরূপভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম একক কমলা ভোগের ক্ষেত্রে প্রান্তিক হবে 24 থেকে 18 বিয়োগ দিলে 6, 28 থেকে 24 বিয়োগ দিলে 4, 30 থেকে 28 বিয়োগ দিলে 2, 30 থেকে 30 বিয়োগ দিলে 0, 28 থেকে যদি আমরা 30 বিয়োগ দিই -2। তাহলে শিক্ষার্থীরা কিভাবে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় করা যায় তোমরা নিশ্চয়ই শিখতে পেরেছ। পূর্বে আমরা অনলাইন ক্লাসে এই বিষয়টি শিখেছি, আজকে আমি তোমাদেরকে আবারও বললাম। এখন দেখো শিক্ষার্থীরা, এখন যদি আমরা এই তালিকা থেকে মোট উপযোগ টিইউ এবং প্রান্তিক উপযোগ এর মধ্যে সম্পর্ক দেখি, দেখো দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বাড়ছে 10, 18, 24, 28, 30, 30, 28, কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তখন প্রান্তিক উপযোগ কি হচ্ছে? দেখো শিক্ষার্থীরা, 10, 8, 6, 4, 2, 0, -2 ক্রমান্বয়ে কমছে। তারপরে দেখো ষষ্ঠ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ সর্বোচ্চ 30, তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 0। তাহলে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ 0। সপ্তম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ সর্বোচ্চ হয়ে হ্রাস পেয়ে 28 হয়েছে, তখন প্রান্তিক উপযোগ হয়েছে -2, অর্থাৎ প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট উপযোগ সর্বদাই ধনাত্মক থাকলেও প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে পারে। এবার আমরা দেখব অর্থনীতিতে চাহিদা বলতে কি বোঝায়। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা বা ক্রেতাগণ প্রকৃতিতে বা বাজারে সরবরাহকৃত একটি দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। অর্থনীতিতে চাহিদার 3টি বৈশিষ্ট্য আছে শিক্ষার্থীরা, যেমন কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের ইচ্ছা। চাহিদা বিধি কি?
আমরা জানি কোনো দ্রব্যের চাহিদা অনেক বিষয়ের উপর নির্ভর করে। অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত বা স্থির অবস্থায় কোনো দ্রব্যের চাহিদা যদি তার দামের উপরে নির্ভরশীল হয়, তাহলে যে বিধির মাধ্যমে দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক প্রকাশ পায় তাকে চাহিদা বিধি বলে। অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণের যে একটা বিপরীতমুখী সম্পর্ক তাকেই বলে চাহিদা বিধি। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা একটি চাহিদা সূচি থেকে চাহিদা রেখার অঙ্কন প্রণালীটা দেখব। দেখো, দাম 1, 2, 3 টাকায় বৃদ্ধি পাওয়ার কারণে দ্বিতীয় কলমে চাহিদার পরিমাণ 8, 6, 4 এককে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। অর্থাৎ দাম বাড়ছে, চাহিদার পরিমাণ কমছে। আবার দাম যদি 3 থেকে 2 থেকে 1 টাকায় হ্রাস পায়, চাহিদার পরিমাণ দেখো 4, 6, 8 এককে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ দাম কমছে, চাহিদার পরিমাণ বাড়ছে, যা চাহিদা বিধিকে নির্দেশ করছে। এখন আমরা যদি এই চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করি, দেখো দাম যখন 1 টাকা তখন চাহিদা হচ্ছে 8 একক। প্রাপ্ত বিন্দু এ। দাম যখন 2 টাকা চাহিদা হচ্ছে 6 একক। প্রাপ্ত বিন্দু বি। দাম যখন 3 টাকা তখন চাহিদা হচ্ছে 4 একক। প্রাপ্ত বিন্দু হচ্ছে সি। এখন এই এ, বি এবং সি বিন্দু তিনটে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা বাম থেকে ডানে নিম্নগামী চাহিদা রেখাটি পাব, যা ঋণাত্মক ঢাল বিশিষ্ট। শিক্ষার্থীরা, তাহলে দেখো শিক্ষার্থীরা, ভূমিক্ষের চাহিদার পরিমাণ লম্বক্ষের দাম নিয়েছি এবং 1 টাকা দামে চাহিদার পরিমাণ 8 একক সমন্বয় বিন্দু এ, 2 টাকা দামে চাহিদার পরিমাণ 6 একক সমন্বয় বিন্দু বি, 3 টাকা দামে চাহিদার পরিমাণ 4 একক সমন্বয় বিন্দু সি। এ, বি এবং সি বিন্দুগুলো যোগ করে আমরা বাম থেকে ডানে নিম্নগামী ডিডি চাহিদা রেখাটি পাই, যা ঋণাত্মক ঢাল বিশিষ্ট এবং যা দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক প্রকাশ করছে। অর্থাৎ চাহিদা বিধির কারণে চাহিদা রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে। এবার আমরা জানি যোগান কি। অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। আর যোগান বিধিটি কি তাহলে শিক্ষার্থীরা? কোনো দ্রব্য অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত বা স্থির অবস্থায় কোনো দ্রব্যের যোগান যদি তার দামের উপরে নির্ভরশীল হয়, তাহলে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। আর দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। এখন যদি আমরা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করি, দেখো প্রথম কলমে দাম 1, 2, 3, 4 আর দ্বিতীয় কলমে যোগান আছে 5, 10, 15, 20 একক। অর্থাৎ দাম বাড়ছে, যোগানের পরিমাণ বাড়ছে। ঠিক চিত্রে আমরা ভূমিক্ষে যোগানের পরিমাণ লম্বক্ষে দাম নিয়েছি। দেখো দাম 5, 10, 15, 20, যোগানের পরিমাণ 5, 10, 15, 20, দাম 1, 2, 3, 4 টাকা, 4 এক ঘর করে কেটে নিলাম আর এখানে 5 ঘর করে কেটে নিলাম। দাম যখন 1 টাকা যোগান 5, দাম যখন 2 তখন যোগান 10, দাম যখন 3 টাকা যোগান হচ্ছে 15, দাম যখন 4 যোগান হচ্ছে 20। এখন এই যে সমন্বয় বিন্দুগুলো আমরা পেলাম, এ, বি, সি, ডি বিন্দুগুলো যোগ করে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যোগান রেখা পেয়েছি, যা ধনাত্মক ঢাল বিশিষ্ট এবং যা দাম এবং যোগানের পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক প্রকাশ করছে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যোগান বিধি কি বুঝতে পেরেছ। এবার আমরা এই অধ্যায় থেকে একটু দেখব বাজার ভারসাম্য বলতে কি বোঝায়। বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজার ভারসাম্য নির্ধারিত হয়। যে দামে বাজারের কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। আর বাজার অর্থনীতিতে কোনো নির্দিষ্ট দামে যে পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পারলাম? যে দামে বাজারের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় তাকে বলে ভারসাম্য দাম, আর ভারসাম্য দামে যে পরিমাণ পণ্য ক্রয় বিক্রয় হয় তাকে বলে ভারসাম্য পরিমাণ। তাহলে বাজার ভারসাম্যের শর্ত হচ্ছে চাহিদার পরিমাণ কিউটি সমান যোগানের পরিমাণ কিউএস। দেখো এখন আমরা তালিকায় যদি ভারসাম্য দাম ও পরিমাণ দেখি, দ্রব্যের দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, চাহিদার পরিমাণ 20 একক, 15 একক, 10 একক, যোগানের পরিমাণ 10, 15, 20। দেখো 1 টাকা দামে চাহিদা 20, যোগান হচ্ছে 10, তাহলে এখানে চাহিদার পরিমাণ বেশি, যোগানের পরিমাণ কম, কিউটি ইজ গ্রেটার দেন কিউএস। তাহলে এই অবস্থায় কী হবে? বাজারে দাম বাড়বে। 2 টাকা দামে চাহিদাও 15, যোগানের 15, তাহলে কিউটি সমান কিউএস, অর্থাৎ চাহিদার পরিমাণ সমান যোগানের পরিমাণ। তাহলে 2 টাকা হচ্ছে এখানে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক। 3 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 10 কিন্তু যোগানের পরিমাণ হচ্ছে 20, তাহলে কিউটি লেস দেন কিউএস। তাহলে 3 টাকা দামে কি হবে? বাজারে যেহেতু চাহিদা কম কিন্তু যোগানের পরিমাণ বেশি, তাহলে দামটা
হ্রাস পাবে। তাহলে এখানে ভারসাম্য দাম হচ্ছে শিক্ষার্থীদের তালিকায় 2 টাকা, ভারসাম্য পরিমাণ কিউটি সমান কিউএচ সমান 15 একক। এখন আমরা যদি এই বিষয়টি রেখাচিত্রে দেখি, দেখো শিক্ষার্থীরা, ভূমি অক্ষে নিব চাহিদা এবং যোগানের পরিমাণ, ভূমি অক্ষে আমরা নেব চাহিদা এবং যোগানের পরিমাণ, এবং লম্ব অক্ষে নিয়েছি আমরা দাম 1, 2, 3 টাকা, চাহিদা এবং যোগানের পরিমাণ 5, 10, 15, 20 5 ঘর করে কেটে নিলাম। ঠিক আমরা দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণ নিয়ে আমরা চাহিদা রেখা পাবো, দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণ নিয়ে আমরা যোগান রেখাটি পাবো। দেখো চাহিদা রেখা ডিটি এবং যোগান রেখা এসএস পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে ই বিন্দুতে চাহিদা এবং কিউটি সমান কিউএস, অর্থাৎ চাহিদার পরিমাণ সমান যোগানের পরিমাণ, তাই ভারসাম্য বিন্দু হচ্ছে এখানে ই বিন্দু। আর ই বিন্দু অনুসারে ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউটি সমান কিউএস সমান 15 একক। দেখো 3 টাকা দামে এখানে চাহিদার তুলনায় যোগান এডি পরিমাণ বেশি। 3 টাকা দামে কি 3 টাকা দামে চাহিদা কিউডি লেস দেন কিউএস, যোগানের পরিমাণ এডি পরিমাণ বেশি, তাই দামটা কি হবে, কমবে। আবার 1 টাকা দামে দেখো চাহিদা বিসি পরিমাণ বেশি যোগানের তুলনায়, তাই 1 টাকা দামে কিউডি ইজ গ্রেটার দেন কিউএস, অর্থাৎ বিসি পরিমাণ চাহিদার পরিমাণ বেশি, যার ফলে দামটা কি হবে, দামটা বাড়বে। আর 3 টাকা দামে দামটা কমবে এবং ভারসাম্য দামের দিকে তারা উপনীত হবে। এখন আরেকটি টপিকস আমরা ছোট্ট করে আলোচনা করবো শিক্ষার্থীরা, এটা হচ্ছে চলক ও ধ্রুবক কি। গণিত শাস্ত্রে যেসব রাশির মান সব অবস্থায় পরিবর্তনশীল তাকে বলে চলক, আর যে সমস্ত রাশির মান সব অবস্থায় অপরিবর্তনীয় বা স্থির থাকে তাকে বলে ধ্রুবক। এখন আমরা অর্থনীতি প্রথম পত্র 3য় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় থেকে কিছু টপিকস পড়ব। প্রথম আমরা জানি উৎপাদন কি। উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যের রূপ বা আকার পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতিতে উৎপাদন বলে। উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি? আমরা জানি উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে 4টি, আমরা পূর্বে পড়েছি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল বক্তব্য। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল বক্তব্যটি আমরা পূর্বে একবার শিখেছি শিক্ষার্থীরা, আজ একটু আমরা আবারও জেনে নেই। উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে শ্রম ও মূলধনের নিয়োগ নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে মোট উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তাহলে শিক্ষার্থীরা কি শিখলাম, কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে যদি কোনো নির্দিষ্ট উপকরণের নিয়োগ ক্রমাগত হারে বৃদ্ধি করা হয়, তাহলে উপকরণ নিয়োগের হার অপেক্ষা মোট উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং এর ফলে প্রান্তিক উৎপাদনটা যদি ক্রমশ হ্রাস পায় তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। শিক্ষার্থীরা দেখো এখানে আমরা এখন আমরা তালিকা ও চিত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির বিধিটা দেখব। দেখো জমির পরিমাণ 1 একর 1 একর 1 একর 1 একরে স্থির, শ্রম মূলধন 1000 2000 3000 4000 একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হয়েছে এই 1 একর জমিতে। তখন মোট উৎপাদন হয়েছে 1 একর জমিতে শ্রম এবং মূলধন নিয়োগ ক্রমাগত হারে 4000 টাকা পর্যন্ত বৃদ্ধি করার ফলে মোট উৎপাদন হয়েছে 50, 90, 120, 140 মন পর্যন্ত ধরে নিই আমরা। দেখো মোট উৎপাদন বাড়ছে ঠিকই, বাড়ছে 50, 90, 120, 140 পর্যন্ত বেড়েছে ঠিকই, কিন্তু ক্রমহ্রাসমান হারে বেড়েছে, যার ফলে দেখো প্রান্তিক উৎপাদন কি হয়েছে শিক্ষার্থীরা, আমরা জানি প্রান্তিক উৎপাদন কি, কোন নির্দিষ্ট পরিমাণ জমিতে কোনো পরিবর্তনশীল উপকরণের নিয়োগ 1 একক করে বৃদ্ধি করার ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উৎপাদন। তাহলে 1000 টাকা শ্রম মূলধন নিয়োগে মোট 50, তখন প্রান্তিক 50। 2000 টাকা শ্রম মূলধন নিয়োগে মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে 90, তাহলে প্রান্তিক হবে 90 বিয়োগ 50 40 মন। অনুরূপভাবে 120 থেকে 90 বিয়োগ প্রান্তিক হবে 30 মন, 140 থেকে 120 বিয়োগ দিয়ে প্রান্তিক হবে 20 মন। দেখো তাহলে 1 একর জমিতে শ্রম এবং মূলধন নিয়োগ 1000 2000 3000 4000 ক্রমাগত হারে বৃদ্ধি করার ফলে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করার ফলে মোট উৎপাদন হয়েছে 50, 90, 120, 140 ক্রমহ্রাসমান হারে বেড়েছে, তখন প্রান্তিক উৎপাদন হয়েছে 50, 40, 30, 20 একক, ক্রমশ হ্রাস পাচ্ছে, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করছে। দেখো এখন যে নিচের চিত্রে আমরা মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করেছি। প্রথম চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং মূলধন, লম্ব অক্ষে মোট উৎপাদন নিয়েছি। মোট উৎপাদন 20, 40, 60, 80, 100, 120, 140 20 ঘর করে কেটে নিয়েছি, এবং প্রান্তিক এবং ভূমি অক্ষে শ্রম এবং মূলধন 1000 2000 3000 4000 পর্যন্ত আমরা কেটে নিলাম। ঠিক আগে পূর্বে যেরকমভাবে আমরা চাহিদা এবং যোগান রেখা এঁকেছি একইভাবে 1000 টাকা শ্রম এবং মূলধনের সাথে 50 মন, 2000-এর সাথে 90 মন, 3000-এর সাথে 120 এবং 4000-এর সাথে 140 আমরা সমন্বয় করে এ বি
সংমিশ্রণ করে এ বি সি এবং ডি বিন্দু পেয়েছি এবং এই বিন্দু 4টি যোগ করে মোট উৎপাদন রেখা টিপি পাই। অনুরূপভাবে প্রান্তিক উৎপাদন রেখা আমরা এঁকেছি। ভূমিক্ষে শ্রম মূলধন লম্বক্ষে প্রান্তিক উৎপাদন নিয়ে আমরা প্রান্তিক উৎপাদন এমপি পেয়েছি, যা বাম থেকে ডান দিকে নিম্নগামী অর্থাৎ ঋণাত্মক ঢাল বিশিষ্ট, যা নির্দেশ করছে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। শিক্ষার্থীরা, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে প্রযোজ্য কিনা? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে অধিক প্রযোজ্য শিক্ষার্থীরা, কারণ কৃষিক্ষেত্রে ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ ভূমিতে শ্রম এবং মূলধনের নিয়োগ ক্রমাগত হারে বৃদ্ধি করলেও উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদনটা কম হারে বাড়ে। জমির উর্বরতা শক্তি একই জমিতে বারবার ফসল চাষের ফলে হ্রাস পায়, যার ফলে শ্রম মূলধন বা অধিক হারে নিয়োগ করলেও সেই তুলনায় উৎপাদনটা কম হয়। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কম হয়, যার ফলে উপকরণ নিয়োগের তুলনায় উৎপাদন কম হয়। কৃষিতে উপযুক্ত তদারকির অভাবেও উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদনের হারটা কম হয়, যার ফলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে অধিক প্রযোজ্য। এবার আমরা অর্থনীতির দ্বিতীয় পত্র থেকে কিছু টপিকস দেখব। দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশে কৃষি। এখান থেকে প্রথমে তোমরা যা শিখবা, কৃষিপণ্যের বিপণন কি। কৃষিপণ্যের বিপণন বলতে কৃষিপণ্যের ক্রয় বিক্রয় ও বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। কৃষিজোত কি? কোনো একজন কৃষক বা সংগঠনের অধীনে কোনো নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাদযোগ্য তাকে কৃষিজোত বলে। কৃষি খামার কি? কোনো কৃষিজোতে যখন চাষাবাদের পরিকল্পনা করা হয় তখন তাকে কৃষি খামার বলে। জীবন নির্বাহী খামার কি? জীবন নির্বাহী খামার বা আত্মতোষণ খামার বলতে বোঝায় ক্ষুদ্র আয়তনের ভূমি যেখানে চাষাবাদের মাধ্যমে যে ফসল উৎপাদন করা হয় তা দ্বারা উৎপাদনকারী কৃষক কোনো রকমভাবে জীবিকা নির্বাহ করে থাকে। আর বাণিজ্যিক খামার হচ্ছে শিক্ষার্থীরা, বাণিজ্যিক খামার হলো বৃহৎ আয়তনের ভূমি যেখানে অধিক শ্রম, পুঁজি ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। এই ধরনের খামারে উৎপাদন কার্য পরিচালনা, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং বাজারজাতকরণের দক্ষ শ্রম বিভাগ প্রবর্তিত হয়। তোমরা আর যে প্রশ্নটি খুব ভালোভাবে পড়বা, এটা হচ্ছে জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য। এবার আসি আমরা তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প। তৃতীয় অধ্যায় থেকে তোমরা পড়বা শিল্প কি, ক্ষুদ্র শিল্প কি, হাইটেক শিল্প কি, কুটির শিল্প কাকে বলে, আর অর্থনীতিতে কুটির শিল্পের গুরুত্ব। আর চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান থেকে তোমরা পড়বা আত্মকর্মসংস্থান কি, জনসংখ্যার ঘনত্ব কি, মানব সম্পদ উন্নয়ন বলতে। প্রিয় এখন আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গিয়েছো, অর্থাৎ এইচএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস 2021 প্রকাশিত হয়েছে তা তোমরা পেয়েছো এবং তোমাদের প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কোন কোন অধ্যায়গুলো আছে তোমরা খুব ভালো করে তা জানো। অর্থনীতি প্রথম পত্র থেকে আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং দশম অধ্যায়। আর অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, অষ্টম অধ্যায়। শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে কথাটি বারবার আমি বলবো তা হচ্ছে তোমাদের যে ধারাবাহিক মূল্যায়ন 3 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 5 জুন থেকে, সেখানে তোমরা এই যে তোমাদের 8টি অধ্যায়, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে যে 8টি অধ্যায়, এই অধ্যায়গুলো থেকে যে অনলাইন ক্লাসগুলো হয়েছে সবগুলো ক্লাস খুব ভালোভাবে করবে এবং এই অধ্যায়গুলো থেকে, এই 8টি অধ্যায়গুলো থেকে যে বিভিন্ন সালে বোর্ড প্রশ্নগুলো এসেছে সেই বোর্ড প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে খুব ভালোভাবে। এই বোর্ড প্রশ্নগুলো যে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্নগুলো এসেছে এবং যে উদ্দীপকগুলো এসেছে সেগুলো তোমরা এই অধ্যায়ের ক্লাসগুলোর উপরে ভিত্তি করে যে উদ্দীপকগুলো তোমরা পাবে, এই অধ্যায়ের ক্লাসগুলোর সাহায্য নিয়ে তোমরা সেই উদ্দীপকগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে বাসায়। শিক্ষার্থীরা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটার উদ্দেশ্য তোমরা বুঝতে পেরেছ। বাসায় যে বিষয়গুলো আমি বললাম খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানে শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ।